পার্টনার স্যার ছিল। অডিটর নিজে অ্যাডভার্টাইজ করতে পারবে না, কিন্তু চাইলে এক্সপ্রেশন দেখাতে পারবে যে আমি এটা করতে ইচ্ছুক। তো লিস্টেড কোম্পানি বা অধিকাংশ কোম্পানির ক্ষেত্রে যেটা হয় যে কোম্পানিগুলো টেন্ডার দেয় বা রিকোয়েস্ট ফর কোটেশন দেয় যে আমাদেরকে যারা অডিট করতে আগ্রহী তারা কোটেশন দেন আমাদের। তো অডিটর সেই হিসেবে এক্সপ্রেশন দিতে পারে যে আমরা অডিট করতে আগ্রহী, সে অনুযায়ী টেন্ডার সাবমিট করতে পারে যে আমরা বলে কত টাকা অডিট ফি হতে পারে। তারপর এটা টেন্ডারের ক্ষেত্রে আপনার একটা টেকনিক্যাল বাজেট থাকে, টেকনিক্যাল প্রপোজাল, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রপোজাল। ফাইন্যান্সিয়াল প্রপোজালটা মূলত যে আমরা যে অডিটটা করবো পারফর্ম, তা আমাদের যেসব স্টাফ ব্যবহার ইউজ হবে, পার্টনারদের জন্য পার আওয়ার একটা কী বলে স্যালারি বলা যায় না, পার আওয়ার ফি বলা যায়। পার আওয়ার কতটুকু ফি হবে, পার্টনার, অডিট ম্যানেজার বা সিনিয়র স্টাফ বা জুনিয়র যারা আছে তাদের জন্য পার আওয়ার একটা রেট করা থাকে। তো ওই হিসেবে বাজেট করে টোটাল একটা বাজেট হিসেবে একটা ফাইন্যান্সিয়াল বাজেট দেওয়া হয় যে আমরা এতটুকুতে বা আমরা যে অডিটটা পারফর্ম করবো এই অডিটটা করতে আমাদের এই পরিমাণ সময় লাগবে, সেই হিসেবে আমাদের এত টাকা অডিট হতে পারে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রপোজাল। আর এটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, যে আমরা যে তাদের অডিটটা করব, অডিটের ক্ষেত্রে তারা যখন কোটেশনটা দিয়ে থাকে তখনই আমাদেরকে একটা টর দিয়ে দেয় যে টার্মস অফ রেফারেন্স। এখানে আমরা অডিট করার ক্ষেত্রে কী কী জিনিস আওতা, অডিটের কী কী স্কোপ আছে, কী কী মেথোডোলজি ব্যবহার করতে হবে, বা আমাদের কতটুকু অডিট পারফর্ম করতে হবে, কোন কোন জিনিসগুলোকে আমাদের দেখতে হবে, বা কোন কোন স্ট্যান্ডার্ডগুলোকে ফলো করতে হবে, বা যদি কোনো বিশেষ জিনিস থাকে যেটা ম্যানেজমেন্ট বলে দিতে পারে যে এই জিনিসগুলো আমাদের একটু কোর ফোকাস দিতে হবে, ওইটাও এখানে থাকতে পারে। এর উপর বেস করে আমরা টেকনিক্যাল যে প্রপোজালটা আছে এটা তৈরি করার চেষ্টা করি। এখানে আমাদের কোম্পানির ব্যাকগ্রাউন্ড দিতে হয়। প্রথমে হচ্ছে আমরা যে অডিটটা পারফর্ম করবো কীভাবে করবো, কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো। তারপর হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন নেওয়া হয় যে ক্লায়েন্টের কোন ইন্ডাস্ট্রিতে আছে, তারপরে তারা কীভাবে বিজনেস অপারেট করে, তাদের কি নন প্রফিট বেস না নন প্রফিট বেস, কী কী স্ট্যান্ডার্ডগুলো তাদের ক্ষেত্রে ফলো করতে হবে, আমার ইথিক্যাল সেফগার্ডগুলো দেখতে হবে যে আমি যে তার অডিটটা করতেছি সেক্ষেত্রে আমি কি তার সাথে কোনোভাবে বায়াসড কিনা। যেমন আমাদের প্রফেশনাল ইথিক্সে 5টা জিনিস আছে: ইন্ডিপেন্ডেন্স, কনফিডেন্সিয়ালিটি, তারপরে কী বলে বিভিন্ন যে সেফগার্ডগুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করি। যেমন আপনার থ্রেড থাকে যে সেলফ রিভিউ, সেলফ ইন্টারেস্ট। এক্ষেত্রে অডিটর যাতে বায়াস না হয়ে যায় এই জিনিসটা দেখে আমি ইন্ডিপেন্ডেন্ট কিনা। এটা দেখার পর পরবর্তীতে আমার পরবর্তী স্টেপ হচ্ছে যে আমার এই পরিমাণ রিসোর্স আছে কিনা যে আমি অডিটটা পারবো। আমি হয়তো বা আমার ফার্ম ছোটো বা আমার বলে স্টুডেন্ট ওই পরিমাণ নেই বা রিসোর্সগুলো কম আছে। আমি একটা আইটি কোম্পানি অডিট করতে যাচ্ছি, আমার রিসোর্স যদি না থাকে আমি আইটি নাও পারফর্ম করতে পারি, কিন্তু আমার হয়তো বা নলেজ আছে, রিসোর্স না থাকলে আমি আইটি অডিট করতে অসুবিধা হবে। গ্রামীণ ফোনের কথা বলি, তারা হচ্ছে পুরোটা যে তাদের অ্যাকাউন্ট সিস্টেমটা আছে, বুককিপিং থেকে শুরু করে এটু যে কন্ট্রোল সিস্টেমটা আছে, টোটালটাই হচ্ছে আপনার ইনফরমেশন টেকনোলজি বেসড। তো এদের অডিট করার ক্ষেত্রে আপনার আইটি যে আলাদা সার্টিফাইড বা আমাদের যে আমি অ্যাজ আ সিএ বা এফসিএ আমার কোয়ালিফিকেশানস আছে, আমি পারবো, কিন্তু আমার যদি রিসোর্সগুলো না থাকে সেক্ষেত্রে আমার এটা কনসিডার করা লাগবে। তো আর বলে তারা, আপনি যেটা বললেন যে তারা কীভাবে আমাদেরকে পায়, তো সেটা তো আমি বললাম যে তারা যখন আমাদেরকে কোটেশন দেয়, যে রিকোয়েস্ট ফর কোটেশন একটা অ্যানাউন্সমেন্ট দেয় যে কারা কে আমাদের অডিট করতে আগ্রহী, তো এই জিনিসগুলো এই যে অ্যাডভার্টাইজমেন্ট দেয় তারা ওইটার উপর বেস করে অডিটর এক্সপ্রেশন দেয়। তার পরবর্তী ধাপগুলো আমি যেটা বললাম যে অডিটর এই স্টেপগুলো ফলো করে এই এঙ্গেজমেন্টটাকে নিবে না, এটা হচ্ছে কনসিডারেশন। এরপরে যদি আমি আগে তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে লিস্টেড ফার্মগুলোকে হচ্ছে ইকুয়ালি কিছু ডিস্ট্রিবিউট করে দেয় যে এই টাইপের করবে, এই ধরনের কিছু আছে নাকি সবগুলোই টেন্ডার ওয়াইজ কোটেশন আছে? আমি যদি বলি আপনার কোয়েশ্চেনটা যে লিস্টেড কোম্পানি বা লিস্টেড এন্টিটি যারা আছে বা বিসেকের আন্ডারে যারা আছে, তারপরে আপনার এনজিওগুলোর আন্ডারে যারা আছে, এদের জন্য আলাদা রেগুলেটরি বডি আছে যে এনজিওগুলো আমাদেরকে এনলিস্টমেন্ট দেয়। অডিট ফার্ম যদি এনজিওগুলো থেকে পারমিশন নিতে পারে যে আমরা অডিট করার ক্যাপাবিলিটি আছে, প্রতি 2 বছর বা 1 বছর পর রিটার্ন আমাদের থেকে যে আমরা যে অডিট করতেছি ওটার কোয়ালিটি কেমন, বা আমরা যে অডিটগুলো করলাম এগুলো ঠিক মতো করছি কিনা, এটা একটা প্রতি 2 বছর পর বিসেকে সম্ভবত 5 বছর পর বা বিসেকে 1 বছর পর এনজিওগুলোতে 2 বছর পর রিটার্ন নেয়।
রিটার্ন নিলে ওরা হচ্ছে নতুন করে লিস্ট দেয়, প্রতি বছরই নতুন করে লিস্ট দেয় যে এই বছর আমাদের বিসেকে যারা বিসেকের আন্ডারে যারা লিস্টেড কোম্পানি অডিট করবে এই ফার্মগুলো অডিট করতে পারবে। এনজিওগুলোর ক্ষেত্রে সে এই ক্রাইটেরিয়া। এই ক্ষেত্রে কি কোনো ধরনের হয়ে যে ধরেন 5টা কোম্পানি আছে, এই 5টা কোম্পানি হচ্ছে এরা করবে, এই 5টা কোম্পানি এরা করবে, এই ধরনের কিছু থাকে নাকি প্রত্যেকটা সেই কোটেশন বেসিসে? কোটেশন বেসিসে যেটা বললাম যে ফার্ম কোম্পানি যখন আপনার কোটেশন দেবে মানে রিকোয়েস্ট ফর কোটেশন দেবে তখন ফার্মের যেই সার্টিফিকেশনগুলো যদি না থাকে, আমার যদি বিসেকের ইনভেস্টমেন্ট না থাকে সেক্ষেত্রে আমি এই টেন্ডারটা সাবমিট করলেও তারা আমাকে নিতে পারবে না। কেননা আমি যদি অডিট করে দিন শেষে তারা কি এটার রেজাল্ট পাবে না, বিসেকে তাদের সাবমিট করা লাগবে। সেজন্য এক্ষেত্রে যারা যারা ইনলিস্টেড কোম্পানি আছে বিসেকের আন্ডারে বা এনজিওগুলোর আন্ডারে তারাই শুধু অডিট করতে পারে। সো সেটা হলো যে আপনাদের ওখানে যেটা বলেছিলেন যে ডাটা অ্যানালিটিক্সের জন্য আপনারা কি আলাদা মানে গ্রুপ অফ পিপল কি আপনারা হায়ার করেন? ডাটা অ্যানালিটিক্সের কাজটা আপনাদের কীরকম? ডাটা অ্যানালিসিস বলতে কী ধরনের ডাটা? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যেটা বলতে চাইছে যে সেটা হচ্ছে আপনারা অডিটের জন্য কোনো ধরনের এক্সটার্নাল ডিভাইস কিংবা সফটওয়্যার এগুলো কি ইউজ করে থাকেন কিংবা? না, আমাদের অডিটের যে কাজটা এটা হচ্ছে স্যাম্পল বেসিস হয়। স্যাম্পল বেসিস বড় একটা ডাটা স্যাম্পল। স্ট্যাটিক্যাল স্যাম্পল বলা যায়। এখানে আপনার যদি আমি ধরা যাক সেলসের কথা, একটা কোম্পানির সেলস যদি ধরেন 10 কোটি টাকার সেলস হয় সেক্ষেত্রে তার অ্যারাউন্ড আপনার 1000 বা 10,000 ইনভয়েস হতে পারে। তো একজন অডিটরের পক্ষে সবগুলো দেখা সম্ভব না, 100% অডিট কখনোই সম্ভব হবে না। এই জন্য আমরা কী করি রিজনেবল অ্যাসেন্সটা দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে আপনার যেটা ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টটা যাতে না থাকে এরকম বেসিস। এখানে আমরা স্যাম্পল সিলেকশন করে নিই যে 10,000 যে ইনভয়েস আছে এর মধ্যে কোনগুলো মেজর। দেখবেন যে যখন একটা কোম্পানি বড় 10,000টা ইনভয়েসের মধ্যে থাকবে যে 500 ইনভয়েস বা 100 ইনভয়েস থাকবে যেগুলো মেজর। এখানে অডিটর তার জাজমেন্ট ব্যবহার করে র্যান্ডম সিলেকশন করতে পারে বা তার জাজমেন্টের উপর বেস করে কি বিভিন্নভাবে সিলেকশন করতে পারে। এই 10,000-এর মধ্যে আমি 100 বা 200টা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার উপর আমি অডিট পারফর্ম করব। এইগুলোকে ভালোভাবে চেক করব, যদি 100টা ঠিক থাকে তাহলে আমি ধরে নিব যে না বাকিগুলো ঠিক আছে। আর যদি এগুলোতে কোনো এরর থাকে তাহলে আমি আইটো ডিপতে যাব আর এগুলো সম্পর্কে ম্যানেজমেন্টকে জানাবো যে আপনারা এই এররগুলো কেন। ওরা যদি স্যাটিসফাইবল যদি কোনো আমাদেরকে আপডেট দিতে পারে সেক্ষেত্রে ভালো, না হলে আমরা এটা অডিট ওপিনিয়ন নিয়ে আসবো। স্যাম্পল সিলেকশনের ক্ষেত্রে পুরোটাই কি হচ্ছে অডিট ফার্মের উপর ইয়া থাকে? এটা পুরোটাই হচ্ছে অডিটরের উপর। কোনটা দেখবো সেটা আমি সিলেক্ট করবো। এটা কোম্পানির তো এক্ষেত্রে কোম্পানির কোনো ক্রাইটেরিয়া, আমরা অডিট ওপিনিয়নের মধ্যে দেখবেন যে অডিটরের জাজমেন্টটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড কিছু ক্রাইটেরিয়া দিচ্ছে যে নেট প্রফিটের উপর 1% বা 0.1%, রেভিনিউর উপরে 10% বা 5%, আর রেভিনিউর উপর 1% বা 5%, নেট প্রফিটের উপর 5 থেকে 10%, টোটাল অ্যাসেটের উপর কত পার্সেন্ট হতে পারে, এই ধরনের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। কিন্তু এটা সম্পূর্ণটাই অডিটরের উপর বেস করে, কারণ অডিটর দেখবে ইন্ডাস্ট্রি স্পেসিফিক থাকে। আমি যদি এক্সাম্পল দিই, গ্রামীণ ফোনের কথা বলি, যে গ্রামীণ ফোন তারা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলটা অনেক ভালো, যে তারা সফটওয়্যারের মাধ্যমে পুরোটা তাদের যে ডাটা বা তাদের যে ক্লায়েন্টের বা সেলসের বা অ্যাকাউন্টিং সিস্টেমটা পুরোটাই সফটওয়্যারের মাধ্যমে করে। এটা যদি অডিটর রিলাই করতে পারে সেক্ষেত্রে তার 1% স্যাম্পল করলে হবে। এখন এটা যদি আমি একজন যে কী বলে কাগজে কলমে মেনটেন করে তার ক্ষেত্রে এরর হওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেক্ষেত্রে আমি কী বলে এটার উপর 5%ও করতে পারি, 10%ও করতে পারি। এটা টোটালটাই অডিটরের জাজমেন্টের উপর বেস করে। আর এখানে তবে অডিটর যাতে মিনিমাম ওপিনিয়ন ড্র করার জন্য যাতে মিনিমাম এভিডেন্স থাকে, ওইটার জন্য আমাদের আইসা 500-এ বলছে যে কী বলে অডিটর যাতে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স দিতে পারে যাতে ওপিনিয়নটা ড্র করার জন্য। আর যেই আমরা এভিডেন্সগুলো বা স্যাম্পল বেসিসে যে ডাটাগুলো কালেক্ট করবো এগুলোকে যাতে আমরা 100% যে ডাটাগুলো স্যাম্পল বেসিসে নিই এগুলোর উপর কিছু অ্যাজারশন চেক করা হয়,
যে এগুলো কাট অফ ঠিক আছে কিনা, মানে যে সময়ের মধ্যে হওয়ার কথা ছিল সেই সময়ের মধ্যে আছে কিনা, এগুলো অ্যাকুরেটলি আছে কিনা, কতটুকু অ্যাকুরেন্সি আছে, বা এগুলো ক্লোজিং ব্যালেন্সটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো অডিটর চেক করে থাকে। আচ্ছা। অডিট প্ল্যানের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ফার্মের একটা স্ট্যান্ডার্ড থাকে, ফার্ম থেকে কীভাবে একটা অডিট পারফর্ম করা হবে। যদিও আমাদের প্রথমে স্ট্যান্ডার্ড থেকে কিছু দেওয়া থাকে, এই স্ট্যান্ডার্ড থেকে নির্দেশনা দেওয়া থাকে ওভারঅল আমরা একটা অডিট কীভাবে করব, এখানে অনেক ব্যাসভাবে বলা বা অনেক বিস্তারিতভাবে বলা থাকে। তো ফার্মের একটা স্ট্যান্ডার্ড থাকে যে ফার্ম কীভাবে তার প্রত্যেকটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করবে, কীভাবে সর্বনিম্ন রিস্কে নিয়ে যাবে, যাতে রিস্কযুক্ত যেসব ক্লায়েন্ট আছে, যেসব ক্লায়েন্টের বেশি রিস্ক থাকে এগুলোকে অ্যাভয়েড করে ভালো ক্লায়েন্টগুলো বা যে ক্লায়েন্টগুলো আছে এগুলো থেকে সর্বনিম্ন রিস্কে আমি কি ওপিনিয়ন ড্র করতে পারি। এই জন্য ফার্মের একটা স্ট্যান্ডার্ড সেট করা থাকবে। এরপর হচ্ছে অডিটর যখন অডিট করতে যাবে, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য কিন্তু আলাদা প্ল্যান হবে। তো ক্লায়েন্ট যখন আমি অডিট করতে যাবো আমার তো একটা স্ট্যান্ডার্ড সেট করা, কিন্তু এই নির্দিষ্ট একটা ক্লায়েন্ট যখন আমি করতে যাবো তখন দেখলাম যে এদের কিছু স্পেসিফিকেশন আছে, কিছু রিস্ক বেশি বা কম থাকতে পারে, কিছু ওয়ার্কিং বেশি থাকতে পারে, কম থাকতে পারে। তো এইটার উপরে বেস করে আমি প্রথমে দেখবো যে তার কী কী অ্যাকাউন্টসে কী কী রিস্কগুলো আছে, এই রিস্কগুলোকে আইডেন্টিফাই করি, রিস্কের এরিয়াগুলো দেখি, এটার উপর বেস করে আমি কোন হেডে কতটুকু কাজ করতে হবে ওটা স্যাম্পল সিলেকশন করে ভাউচিং করে তারপরে আমি প্রত্যেকটার ব্যাপারে একটা ওপিনিয়ন চলে আসি। ধরেন আমি একটা হেড দিয়ে আপনাকে পুরোটা বলে দিতে হবে, ক্যাশ ইকুইভ্যালেন্টের কথা বলি। এই হেডটা যদি দেখি অডিটর এরকম আরও 10-12টা বা 20-25টা হেড থাকতে পারে, একটা হেড যদি দেখি তাহলে পুরোটা আমার ক্লিয়ার হয়ে যাবে। ক্যাশ ইকুইভ্যালেন্টে আপনি যখন দেখবেন যে এই হেডটাতে অডিটর দেখবে যে এখানে কী কী আছে, আমাদের নোটসে সবগুলো ডিটেলস থাকে, যে ব্যাংক থাকতে পারে 1-2-5টা, ক্যাশ থাকতে পারে, তো ক্যাশে কি বেশি টাকা, যদি ক্যাশে বেশি টাকা থাকে এটা হচ্ছে একটা রিস্ক। কেন কি বেশি টাকা রাখবে, এটা রিস্ক, কেননা তার তো ক্যাশে রাখার প্রয়োজন, ব্যাংকে রাখবে, ব্যাংক থেকে সব ট্রানজ্যাকশন করবে। এটা আমাদের এমবিএর থেকেও বলা আছে 5 লাখ টাকার উপরে যেসব ট্রানজ্যাকশন আছে ব্যাংকের মাধ্যমে করবে। তো যদি এখানে বেশি ক্যাশ রাখে তার মানে এখানে ফ্রডের একটা সুযোগ আছে, এখানে বুক কিপিং করে কিনা ঠিক নেই। এই ক্ষেত্রে আমার ক্যাশ কাউন্টের ব্যাপার আছে, যে আমি ইয়ার ইন্ডে গিয়ে ওই এন্টিটির একটা ক্যাশ কাউন্ট করে আসবো, যে আমরা জাস্ট দেখব যে ওনারা যেই ক্যাশটা দেখাতে চাচ্ছে ক্লোজিংয়ে ওই ক্লোজিং ব্যালেন্সটা কি ঠিক আছে কিনা। এর পাশাপাশি আমরা দেখতে পারি ব্যাংকে গিয়ে আমরা কনফার্মেশন পাঠাই, ওনারা যদি কনফার্ম করেন সেক্ষেত্রে আমরা বেশি রিলাই করতে পারি। আচ্ছা ভাই, আপনি যেহেতু আইসা 500 কথা বললেন, আইসা 505 অনুযায়ী যে একটা এক্সটার্নাল, আমি একটা কনফার্মেশনের জন্য আমি হচ্ছে একটা এক্সটার্নাল পার্টি থেকে আমি ইনফরমেশন গ্যাদার করবো কোম্পানির এগেনস্টে, আমি কোম্পানির অডিট করছি, আমার একটা এক্সটার্নাল থার্ড পার্টি থেকে আমি হচ্ছে ইনফরমেশন গ্যাদার করবো যে আদৌ কি ইনফরমেশনটা কি ঠিক আছে কি না, ঠিক নেই। তো এটা আসলে কতটুকু আসলে ইউজফুল আমাদের কান্ট্রিতে যদি বলি পজিটিভ ওয়েতে, সেক্ষেত্রে আপনার